সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। আমার মনে হয় ১ মাসের কাছাকাছি সময় পর আমি আবার ভিডিও আপলোড করছি। আ এর মধ্যে আমি আমার কিছু ব্যক্তিগত আ কারণে ভিডিও তৈরি করতে পারিনি। কিন্তু এর মধ্যে আমি শর্টস অনেক তৈরি করেছি। আ যেখানে আমি বিভিন্ন রকমের ছবি, সেটাকে এআই ভিডিওতে কনভার্ট করেছি। সেটা আমার কাছে খুব মজা লেগেছে। কারণ আমি রেগুলারলি শর্টস আপলোড করলেও আ এরকম ন্যারেশনের ভিডিওগুলো মাঝখানে খুব কম আসছিল বা ছিল না। কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব রেগুলারলি ভিডিও আপলোড করতে এবং আশা করি আপনারা আমার ন্যারেশন আস্তে আস্তে ভিউজ বাড়বে, আস্তে আস্তে আপনাদের পছন্দ হবে ন্যারেশনগুলো এবং আমাদের কমিউনিটিটা আমরা আরও তখন হয়তো বড় করতে পারবো। তো গত পর্বে আমরা সপ্তম চিঠিটা পড়েছিলাম, শেখ দিন মোহাম্মদ জীবন বৃত্তান্ত, যে বইটি আমরা পড়ছি। বইয়ের নাম যেটা, যেহেতু অনেক দিন পর আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই বইটি আমরা এখন পড়ছি। এটার সপ্তম চিঠিটা আমরা পড়েছিলাম গত পর্বে, এখন অষ্টম চিঠি আজকের পর্বে আমরা পড়ব। আশা করি আপনাদের ভালো লাগবে। চিঠি ৮, পীর পাহাড়ের অলৌকিকত্ব। মুঙ্গের শহরের চারপাশ ঘিরে বেশ কিছু দর্শনীয় স্থান এবং সুন্দর সুন্দর বাড়ি আছে। সেই বাড়িগুলো তৈরি করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপিয়ান সাহেবরা। বছরের উষ্ণতম সময়ে বাড়িগুলোতে গিয়ে ওঠেন তারা। ওখানকার বাড়িগুলোর মধ্যে ইংলিশ কায়দায় তৈরি মিস্টার গ্রোভের বাড়িটি সবচেয়ে অভিজাত। সেই বাড়ি গ্রামাঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। মাইলখানেক দূরে মিস্টার বেটম্যানের বাড়িটাও খুব চমৎকার। আমরা সেখানে কয়েকটা আনন্দমুখর দিন পার করেছি। চারপাশে প্রাচ্যের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের পসরা। আমাদের গৃহস্বামী বেটম্যান খুব দয়ালু ভদ্রলোক। তার ব্যক্তিগত এবং সামাজিক জীবনের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে। তার ভেতরে রাজনৈতিক এবং ঘরোয়া ব্যক্তিত্ব দুটোই পাশাপাশি বাস করে। একদিকে তিনি সামাজিক লোকজন পরিবেষ্টিত একজন গভীর চিন্তাশীল রাজনৈতিক ব্যক্তি, অন্যদিকে তিনি একজন দক্ষ সাহসী সেনাপতি, যিনি বহু যুদ্ধে নেতৃত্ব দিয়ে বিজয়ী হয়েছেন। মুঙ্গের থেকে ১২ মাইল দূরে পাহাড়ের ওপর একটা বিখ্যাত সমাধিস্থল আছে। জায়গাটা পিপাহারিয়া বা পীর পাহাড় নামে পরিচিত। জায়গাটার প্রাচীনত্বের সুনাম শুনে আমরা বেড়াতে গেলাম। ওটা চৌকোনা একটা দালান। মার্বেল পাথরের মেঝের ওপর পাথর কেটে তৈরি করা খিলানের ওপর নির্মিত। খিলানটা ছোট ছোট গোলাকার কয়েকটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। কোথাও কিছু লেখাজোকা নেই। তবে ওই সমাধির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, ওই সমাধির কাছে প্রতি সোম আর বুধবার একটা বিশাল বাঘকে আসতে দেখা যায় পাহাড়ের পাদদেশের জঙ্গল থেকে। বাঘটা দেখে মনে হয় সে তার প্রকৃতি প্রদত্ত হিংস্রতা হারিয়ে ফেলেছে। আসার পথে কোনো মানুষের সাথে দেখা হলেও সে কিছু করে না। এমনকি শিশুরাও বাঘটাকে ভয় পায় না। বাঘটা এসে তার লেজ দিয়ে ওই সমাধির গোড়ার দিক ধুলো ঝেড়ে পরিষ্কার করে দেয়। প্রাচীনকালের কোনো বুজুর্গ ব্যক্তির ওই সমাধি বহুকাল ধরে ওরকমই আছে। লোকজন ওই সমাধিকে গভীরভাবে ভক্তি করত, যেটা আরও বেড়ে গিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীর আর্টিলারির এক লেফটেন্যান্টের পরিণতি দেখার পর। একবার সেই অফিসার কৌতূহলবশত ওখানে বেড়াতে গিয়েছিলেন। যাওয়ার পর তিনি দেখলেন ওখানকার মানুষেরা ওই বুজুর্গ ব্যক্তির সমাধিকে খুব ভক্তি শ্রদ্ধা করছে। তিনি বিশ্বাসীদের এত সব ভক্তি শ্রদ্ধা দেখে তাদের প্রতি বিদ্রূপ করতে শুরু করেন। তার মতে এগুলো হাস্যকর কাজ। এই কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের কোনো ভিত্তি নেই। তিনি সেগুলোকে কতটা ঘেন্না এবং অবজ্ঞা করেন সেটা প্রমাণ করার জন্য ওই সমাধির ওপর প্রস্রাব করে দিলেন। তারপর অদ্ভুত ব্যাপারটা ঘটল। তিনি যখন ঘোড়ায় চড়ে ফিরে যাওয়ার জন্য কয়েক পা এগিয়েছেন, অমনি কোথা থেকে
অদৃশ্য কোনো শক্তি তাকে ঘোড়া থেকে তুলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। আকস্মিক ওই পতনে তিনি অনেকটা হিতাহিত জ্ঞানশূন্য এবং বাকহারা হয়ে পড়লেন। তাকে কোনো মতে ধরে মুঙ্গেরে নিয়ে যাওয়া হলো। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই মারা গেলেন তিনি। এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। যেসব লোক তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং কল্পনা শক্তির সীমাবদ্ধতার কারণে শুধু ধর্ম কিংবা প্রার্থনার ধরনের পার্থক্যের জন্য তাদের পাশাপাশি বাস করা অন্য মানুষদের বিশ্বাসের প্রতি অবজ্ঞা করে বা বিশ্বাসের প্রতি অবজ্ঞা করে থাকে, তাদের জন্য এটা একটা উদাহরণ। পীর পাহাড় থেকে খানিকটা দূরে জেনারেল বার্কারের পরিকল্পনায় খুব অভিজাত কায়দায় একটা বাংলো নির্মাণ করা হয়েছে। এখানে তিনি তার বন্ধু বান্ধবদের নিয়ে গরমের কিছু সময় কাটান। সাধারণত তার বাহিনীর কর্নেল গ্র্যান্ট, মর্গান, গডার্ড, টটিংহ্যাম এবং আর্টিলারির মেজর মরিসন এবং পিয়ার্স ওই বাংলোয় বসবাস করেন। অন্যান্য সময়ে তিনি দুর্গের মধ্যে তার জন্য রাষ্ট্রীয়ভাবে নির্মিত জাঁকজমকপূর্ণ আবাসিক দালানে বসবাস করেন। কিছুদিন পর আমরা কর্নেল গ্র্যান্টের কাছ থেকে নির্দেশ পেয়ে কলকাতা রওনা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করলাম। 1772 সালের শুরুতে মুঙ্গের থেকে যাত্রা শুরু করে প্রথম দিনে সীতাকুণ্ড নামে একটা জায়গায় পৌঁছালাম। এখানে 3 দিন অবস্থান করলাম বাজার সদাই এবং লোকবল সংগ্রহের জন্য। এটি মুঙ্গের থেকে 12 মাইল দূরে অবস্থিত একটি গ্রাম, যেখানে 7টা কুয়ো আছে, যার মধ্যে 2টি ব্রাহ্মণদের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। তারা ধর্মীয়ভাবে বিশ্বাস করে যারা ওই জল ব্যবহার করে তারা সব ধরনের রোগবালাই আর অমঙ্গল থেকে রক্ষা পায়। ওই কুয়োর জলগুলো বিশেষ পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। বাকি 5টা কুয়ো সাধারণ লোকের জন্য উন্মুক্ত। পথচারীরা সেই কুয়োর জল পান করতে পারে। তার মধ্যে প্রথম দুটো কাছাকাছি, তবে তাদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। একটির পানি স্বচ্ছ শীতল, কিন্তু পাশের কুয়োর জল একটু গাঢ় বর্ণের, সেটা ক্রমাগত ফুটছে। এখানকার লোকেরা এই কুয়োর জল পান করে প্রতিনিয়ত। ওটা সীতাকুণ্ড নামে পরিচিত। ব্রাহ্মণেরা এখান থেকে মাটির কলসিতে জল সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়। এই পবিত্র জলের অনেক উপকার আছে বলে তাদের একটা ধর্মীয় বিশ্বাস কাজ করে। তারা এমনকি গঙ্গার উত্তর দিকের অঞ্চলেও পাঠিয়ে থাকে। এছাড়া কলকাতা এবং বাংলার অন্যান্য জেলার হিন্দুদের কাছেও পাঠানো হয়। আমরা মার্চ করে এগিয়ে যেতে যেতে পথে বেশ কিছু হিন্দু তীর্থযাত্রীর দেখা পেলাম, যারা সীতাকুণ্ডের দিকে যাচ্ছে। মুঙ্গের ছেড়ে আসার প্রায় 15 দিন পর আমরা ভাগলপুর পৌঁছালাম। আমরা শহরের বাইরে ক্যাম্প করলাম। এই শহর তার বাসিন্দাদের তুলনায় বেশ ছোট বলা চলে। শহরের চারপাশে একটা মাটির দুর্গ আছে। সেখানে একদল মিলিশিয়া বাস করে, যাদের কাজ শহরের ব্যবসাপাতির নিরাপত্তা নিশ্চিত এবং দেখভাল করা। এই শহরটা ন্যাপকিন, টেবিল ক্লথ, পাগড়ি আর নারীদের এক ধরনের সুতি আর রেশম মিশ্রিত চমৎকার পোশাকের জন্য বিখ্যাত। শহরের নেতৃত্বে থাকা গভর্নর পেলহ্যাম আমাদের অফিসারদের খুব খাতির যত্ন করে আপ্যায়ন করলেন। আমরা এখানে 4-5 দিন অবস্থান করলাম সেনাবাহিনীর বিশ্রামের জন্য। সেই সময়কালে একদল কুলিকে আগে পাঠিয়ে দেওয়া হলো, যারা ভাগলপুর থেকে সাকরি গলির মধ্য দিয়ে সরু পথটাকে যাতায়াতের উপযোগী করে তুলবে। আমরা যাত্রা শুরু করার আগে জানতে পারলাম যে ওই এলাকায় ক্যাপ্টেন ব্রুক নামের এক অফিসার আছেন, যিনি 5 কোম্পানি সিপাই নিয়ে একদল বর্বর পাহাড়িয়াকে দমন করার কাজে ব্যস্ত আছেন। ওই পাহাড়িয়ারা ভাগলপুর আর রাজমহলের মাঝামাঝি পার্বত্য এলাকায় বসবাস করে এবং ওই পথে যাতায়াতকারী পথিক এবং শান্তিপূর্ণ নাগরিকদের ওপর হামলা চালিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেয়।
এই অফিসার সেই দুর্বৃত্তদের ধরে এনে প্রকাশ্যে বেত্রাঘাত করে শায়েস্তা করে। তাদের মধ্যে যারা ভয়ানক দাগী আসামি তাদের ফাঁসি কাস্টে ঝুলিয়ে পাহাড়ের কাছে রেখে আসা হয়, যাতে তাদের পার্বত্য সঙ্গীদের মনে ভীতির সঞ্চার হয়। তো এটা ছিল আমাদের যে বইটি আমরা পড়ছি, শেখ দিন মোহাম্মদ জীবন বৃত্তান্তর সেই বইয়ের ৮ম চিঠিটা। এবং এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, প্রথমেই বলা আছে যে তারা মুঙ্গের শহরের একটা ডিসক্রিপশন এখানে তিনি দিয়েছেন, যে বিভিন্ন দর্শনীয় স্থান আছেন, সুন্দর সুন্দর বাড়ি আছে। সেই বাড়িগুলো অনেক বেশ কিছু বাড়ি আছে যেগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময়কার যেসব অফিসার আছেন সেই অফিসারদের কিছু বাড়ি বা বাংলো, যেখানে তারা থাকতেন, সেখানে আমোদ প্রমোদ করতেন, বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা সেখানে করতেন। তো সেসব বাড়িগুলো, সেসব জায়গার ডিসক্রিপশন আমরা দেখতে পাই। এবং একটি জায়গায় খুব ইন্টারেস্টিং একটি ঘটনা যে আমরা দেখতে পেলাম, মুঙ্গের থেকে 12 মাইল দূরে পাহাড়ের ওপর একটা বিখ্যাত সমাধিস্থল আছে। এই সমাধিস্থলে খুব ইন্টারেস্টিংলি একটি বাঘ আসে সোম এবং বুধবার করে, এবং সেই বাঘটি তার যতটুকু শেখ দিন মোহাম্মদ বলেছেন, সে তার প্রাকৃতিক যে হিংস্রতা সেটা অনেকটা হারিয়ে ফেলেছে এবং সে কারো ক্ষতি করে না। সে ওই সমাধির কাছে আসে এবং সেই সমাধির চারপাশ পরিষ্কার করে দেয় তার লেজ দিয়ে, তারপর সে চলে যায়। এবং সেই বাঘটা এতটাই এখন তার হিংস্রতা থেকে দূরে চলে গেছে যে সেই গ্রামের মানুষ থেকে সাধারণ মানুষ, ছোট ছোট শিশুরা পর্যন্ত সেই বাঘকে আর ভয় করে না, কারণ সে টোটালি একদম হার্মলেস একটি বাঘ এখন হয়ে গেছে। এটার কারণটা কি সেটা এখানে বলা নেই, কিন্তু আমার মনে হয় যে হয়তো যেই ব্যক্তির সমাধি সেটা, সেই ব্যক্তির সাথে হয়তো সেই বাঘের কোনো একটা সম্পর্ক থেকে থাকতেও পারে। যখন উনি বেঁচে ছিলেন তখন হয়তো এই বাঘের সাথে তার কোনো একটি ভালো সম্পর্ক ছিল, হতে পারে। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পেলাম, যে একটা শিক্ষা, কারো ধর্ম বা কারো বিশ্বাসকে যে ছোট করা উচিত না, সেটার একটা শিক্ষা আমরা এখানে একটি ঘটনার মাধ্যমে দেখতে পেলাম। যে এই সমাধি স্থল যেটা, যেখানে অনেক মানুষ এসে সম্মান প্রদর্শন করেন, তাদের মনের গভীর থেকে এই সম্মান প্রদর্শন করেন, এই এত সেন্সিটিভ, এত পবিত্র একটি জায়গাকে অপমান করলেন একজন অফিসার, যিনি কৌতূহলবশত সেই সমাধির ওপর প্রস্রাব করে দেন। এটা খুবই, মানে যে কোনো যুগের, আসলে সেই যুগে এই ধরনের কাজ মানুষ করতো, এটা ভাবতে আজব লাগে, কিন্তু আসলে মানুষ তো মানুষই। এটা আপনি যেই যুগেই যান না কেন, মানুষ যেরকম ভালো মানুষ সব যুগেই ছিল, সেরকম খারাপ মানুষ সব যুগেই ছিল, পাগলও সব যুগেই ছিল। তো তিনি সেরকমই একজন পাগল হবেন। তো যে কারণে উনি এরকম আজব একটি কাজ করেছেন। এবং সেই কাজটি করার পর তিনি যখন ঘোড়ায় উঠলেন, সেই ঘোড়া থেকে কেউ তাকে আছাড় দিয়ে ফেলে দিল, কোনো একটা অদৃশ্য শক্তি। এবং তারপর সেই ইনজুরি যেটা তিনি সাস্টেইন করেছিলেন, পরবর্তীতে যখন তাকে ক্যাম্পে ফেরত নিয়ে যাওয়া হলো, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তো এই ঘটনা থেকে খুব সুন্দর করে শেখ দিন মোহাম্মদ বলেছেন যে শিক্ষণীয় বিষয় যেটা, যে মানুষগুলো তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং কল্পনা শক্তির সীমাবদ্ধতার কারণে শুধু ধর্ম কিংবা প্রার্থনার ধরনের পার্থক্যের জন্য তাদের পাশাপাশি বাস করা মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, তাদের বিশ্বাসকে আঘাত করা, এগুলো যারা করে তাদের জন্য আসলে সেরকমই শাস্তি অপেক্ষা করে, সেটার একটি নমুনা বা উদাহরণ আমরা দেখতে পেলাম। তো এখানে তারা বিভিন্ন জায়গায় যে ক্যাম্পিং করার জন্য গিয়েছেন, সেটার ব্যাপারে ওনারা বলেছেন। মুঙ্গেরের কথা আমরা জানতে পারলাম। পরবর্তীতে তারা পীর পাহাড় নামের একটি জায়গার কথা বলেছেন, এবং বন্ধুবান্ধবদের নিয়ে সেখানে, এখানে যেটা আমরা লেখা দেখতে পাচ্ছি, যে সেই সময়কার অনেক অফিসাররা তাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে গরমের ছুটি কাটাতে সেখানে যেতেন। বেশ কিছু অফিসারদের নাম আমি বলেছি, ন্যারেশন যখন করেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন। এবং তারা 1772 সালের শুরুতে মুঙ্গের থেকে যাত্রা শুরু করে সীতাকুণ্ড নামের একটি জায়গায় পৌঁছলেন, এবং সেখানে তারা দেখতে পেলেন যে কুয়ার একটি ডিসক্রিপশন আছে, যেটা এখনও ইনফ্যাক্ট হিন্দু ধর্মের যে কাস্ট সিস্টেম, যেটা নিয়ে এখনও অনেক আলোচনা হয় দেশে বিদেশে সবখানেই, সেটার একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি, যে ব্রাহ্মণদের জন্য আলাদা কুয়ো এবং অন্যান্য গোত্রের মানুষের জন্য আলাদা কুয়ো, এবং দুটোর যেই কুয়ার যে লোকেশনগুলো সেটারও ভিন্নতা আছে। মানে অর্থাৎ এটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে ভিন্ন বর্ণের বা ভিন্ন ধর্মের মানুষ যাই হোক না কেন, তারা যাতে তাদের নির্দিষ্ট কুয়ার দিকে চলে যায়, একই কুয়া থেকে যাতে সবাই খেতে না পারে বা না খায়।
সে কারণেই সেভাবেই সেই কুয়াগুলোকে নির্মাণ করা হয়েছে। এবং পরবর্তীতে তারা যেটা বললেন, ভাগলপুর থেকে সাকরিগালি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে সরু পথটাকে যাতায়াতের উপযোগী করার জন্য বেশ কিছু তাদের কুলিদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই এলাকায় বেশ কিছু পার্বত্য বিদ্রোহীরা ছিল যারা খুব মানে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, বিভিন্ন রকমের কুকর্ম তারা করত, যার কারণে সেখানকার একজন অফিসার, ক্যাপ্টেন ব্রুক নামের একজন অফিসার ছিলেন, যিনি 5 কোম্পানি সিপাই নিয়ে সেই বর্বর পাহাড়িয়াদেরকে দমন করার কাজে ব্যস্ত ছিলেন। তো ভাগলপুরের এই পাহাড়িয়া যেটা আমরা এই লেখা থেকে দেখতে পাচ্ছি, ওই পাহাড়িয়ারা ভাগলপুর আর রাজমহলের মাঝামাঝি পার্বত্য এলাকায় বসবাস করে এবং ওই পথে যাতায়াতকারী পথিক এবং শান্তিপূর্ণ নাগরিকদের উপর হামলা চালিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেয়। অর্থাৎ তারা একরকম ছিনতাইকারী যদি আমরা তাদেরকে বলি তাহলে সেটা ভুল হবে না। তো এইখানেই অষ্টম চিঠিটা শেষ হয়েছে এবং নবম চিঠিটা আমরা দেখতে পাচ্ছি যেটার হেডলাইন পার্বত্য বিদ্রোহীদের মুখোমুখি। আমরা বুঝতে পারছি যে আসলে অনেকটা অ্যাকশনের দিকে এগিয়ে যাচ্ছে ঘটনাগুলো। এখন অষ্টম চিঠির শেষের দিকে আমরা যেটা দেখতে পেলাম যে একটি জায়গার কথা বলেছে যেখানে বিদ্রোহীরা আছে, তাদের উপদ্রব আছে। তো সম্ভবত পরবর্তী যে চিঠিটা, নবম চিঠিটা, সেটাতে সেই পার্বত্য বিদ্রোহী যারা তাদের মুখোমুখি হয়েছেন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী, এবং সেই যুদ্ধটা বা সেই লড়াইটা কেমন ছিল সেটা আমরা পরবর্তী চিঠিতে অবশ্যই জানতে পারবো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা নবম চিঠি থেকে শুরু করব, যেটি পার্বত্য বিদ্রোহীদের মুখোমুখি। একটু আগে আমি আপনাদেরকে বললাম এই চিঠির হেডলাইন এটি। আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে পরবর্তী চিঠিটা। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে অবশ্যই দেখা হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন।